বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমানের শক্তি এটি না থাকলে বর্তমান যুদ্ধ ব্যবস্থায় টিকে থাকা যে কতটা কঠিন সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছে ইউক্রেন। রাশিয়ার মতো দানবীয় শক্তির বিমান বাহিনী এবং তাদের দুর্ধর্ষ বিশ্বমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্পষ্টতই মিস্টার ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন থেকে এগিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও কয়েকটা বিষয় এখানে উল্লেখ করা দরকার। যুদ্ধের শুরু থেকেই প্রচণ্ড রকমের সামরিক সহায়তা পেয়ে আসছে ইউক্রেন। বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো ইউক্রেনকে প্রতিনিয়ত অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি যুদ্ধ বিমান সরবরাহ করেছে, ট্যাঙ্ক সরবরাহ করেছে, দূরপাল্লার অত্যাধুনিক প্রযুক্তির পশ্চিমা হাই সফিস্টিকেটেড কামান সরবরাহ করেছে। তারপরে দিন শেষে বর্তমানে ইউক্রেনের এই যুদ্ধ অবস্থা যদি আপনি এই মুহূর্তে বিশ্লেষণ করেন, সেটি আপনাকে প্রচণ্ড রকমের ভাবাবে যে শেষ পর্যন্ত কি রাশিয়া পুরো ইউক্রেন গিলে খেয়ে ফেলবে, সেই সম্ভাবনা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারবেন না। পূর্বে জো বাইডেনের আমলে আমেরিকা ইউক্রেনকে সহায়তার টোটালি অর্ধেকেরও বেশি একাই করত। কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে আরোহণ করার পর পুরো দৃশ্যপট বদলে যায়। তিনি রাশিয়ার সাথে সম্পর্কটি স্বাভাবিক করার প্রচেষ্টা চালান এবং তিনি তার অর্থ থেকে ইউক্রেনকে অর্থ দিতে মূলত নিজেদের অর্থ ব্যয় করে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, যদি ইউক্রেনকে অস্ত্র নিতে হয় তাহলে কিনে নিতে হবে বা মূল্য পরিশোধ করতে হবে। আর এর প্রেক্ষাপটে তিনি ইউক্রেনের সাথে একটি খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরিত করেন, যা শেয়ারিংয়ের মাধ্যমে ইউক্রেন খনিজ সম্পদ দিয়ে আমেরিকার সমরাস্ত্রের মূল্য পরিশোধ করবে। আর যদি এর বাইরে কোনো অস্ত্র নিতে হয় তাহলে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য অস্ত্র কিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনকে দিবে। বন্ধুরা, এই অবস্থা যখন এমনই ধরনের বর্তমান সিচুয়েশনের মধ্যে আসলে ইউক্রেন তার জাত চেনাতে শুরু করে। সত্যিকার অর্থে ইউক্রেনের নিজস্ব উৎপাদন ব্যবস্থা বলতে কিচ্ছু নাই। আপনি অন্য দেশের উপরে 100% সমরাস্ত্র আমদানির উপর ভিত্তি করে রাশিয়ার মতো দানবীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন না। যুদ্ধ ধার হাওলাত করে হয় না, যুদ্ধ নিজের হ্যাডম থাকতে হয়। সুতরাং আপনি যে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর কথায় ভুলে রাশিয়ার সাথে যে 4 বছর পূর্বে একটা যুদ্ধ শুরু করলেন, সেই যুদ্ধের বর্তমান বাস্তব অবস্থাকে যদি আপনাকে পোস্টমর্টম করতে দেওয়া হয় তাহলে আপনি আসল চেহারাটি খুব ভালোভাবে বলতে পারবেন বা বুঝতে পারবেন। আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি যুদ্ধের অন্যতম প্রাণ। সেই ব্যাপারটি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধটি সংঘটিত হলো। এই যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আসলে তেমন কিছুই ছিল না। ইরান যতই গর্জন করুক, প্রকৃতপক্ষে তার বিমান শক্তি অত্যন্ত দুর্বল এবং তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। বন্ধুরা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে আত্মরক্ষায় সহায়তা করে পাল্টা আক্রমণের গতি বাড়ায় বা শক্তি বাড়ায়। শত্রু যদি আপনাকে আক্রমণ পরিচালনা করার মাধ্যমে আপনার পাল্টা আক্রমণের গতি বা শক্তিকে নিঃশেষ করে দেয় তাহলে যুদ্ধে আপনি হারবেন, এটা নিশ্চিত। সুতরাং এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ইরান এই ব্যাপারটি এবার গ্রহণ করেছে এবং তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বৃদ্ধি করার জন্য রাশিয়া চীনের সাথে যোগাযোগ করেছে 4th+ প্রজন্মের বা 5ম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের বাহিনীতে সংযুক্ত করার জন্য। বন্ধুরা, ইউক্রেন এখানেই মার খেয়েছে। যদিও বিভিন্ন সংস্থা মিলে বা বিভিন্ন দেশ মিলে ইউক্রেনকে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার দায়িত্ব নিয়েছিল, তবে সবচেয়ে বড় ধরনের আঘাত আসে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে এক প্রকার বন্ধ করে দেওয়া হয়। বন্ধুরা, সেই সমরাস্ত্রের গ্যাপ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সহায়তা, অস্ত্র সহায়তা ইউক্রেনের অভ্যন্তরে ছিল, সেই অস্ত্র সহায়তার গ্যাপ ইউরোপের পূরণ করার ক্ষমতা নাই। ইউরোপ পরবর্তীতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে আমরা তোমাদের কাছ থেকে প্রয়োজন বোধে সমরাস্ত্র কিনে নেব। বন্ধুরা, তারপরেও পুরো ইউক্রেনকে যে সামরিক সহায়তায় কয়েক বছরে দেওয়া হয়েছে তার 50%-এর উপরে একাই দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর ন্যাটো ভিত্তিক 32টি দেশ সহ অন্যান্যরা দিয়েছে বাকিটুকুন। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিকল্প কেউ হতে পারবে না। তা যদি পুরো ইউরোপীয় ইউনিয়নও একত্রিত হয় তাহলেও এটা সম্ভব নয়, কারণ পৃথিবীর নামি দামি যে সকল অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো সবই তাদের হাতে। নাভিস্তা ডিফেন্স, লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান, জেনারেল মোটর থেকে শুরু করে আরও যত বড় বড় নামগুলো দেখবেন সবই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা কোম্পানি এবং এদের সমরাস্ত্রগুলোই মূলত ইউক্রেনের জন্য যায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই গ্যাপ পূরণ করার জন্য জার্মানি কিছুটা চেষ্টা করেছে। তাদের নিজেদের যে সকল ইরিসটি সিস্টেমগুলো রয়েছে, অর্থাৎ ছোট্ট মধ্যপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা ইউক্রেনের হাতে দিয়েছে।
বন্ধুরা প্যাট্রিয়টও দিয়েছে তারা ইউক্রেনকে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্যাটেন নিয়ে তারা যে প্যাট্রিয়ট সিস্টেমগুলো উৎপাদন করে সেই সেট তারা সবচেয়ে বেশি দিয়েছে ইউক্রেনকে। কিন্তু এই সকল প্যাট্রিয়ট সিস্টেমগুলো আসলে পর্যাপ্ত হয়নি ইউক্রেনের জন্য। রাশিয়ার যে সকল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 বাক সিস্টেম থেকে শুরু করে S-300 NAT-250 থেকে শুরু করে প্যান্টসির, বন্ধুরা অনেকগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো বিশ্ব মানের। আর S-400 সম্পর্কে তো আপনারা খুব ভালো করে জানেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে S-400 প্রতিষ্ঠিত। আর বাক সিস্টেমগুলো তারা এখন খুব ভালোভাবে ব্যবহার করে থাকে। এগুলো ইউক্রেনের কাছে অনেকগুলো ছিল, কিন্তু পাল্টা আক্রমণে এগুলো ডিস্ট্রয় হয়ে গেছে। আর প্যাট্রিয়ট সিস্টেমগুলো ইউক্রেন দীর্ঘমেয়াদীভাবে পরিচালনা করতে পারেনি। মূলত S-400 এবং অন্যগুলোর মাধ্যমে রাশিয়া তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে যে ইউক্রেনের অধিকাংশ আক্রমণই তারা মূলত এখানে ঠেকিয়ে দিচ্ছে। আর অন্যদিকে রাশিয়ার মহাশক্তিশালী বিমান বাহিনী ইউক্রেনের ভেতরে ঢুকে তাদের এই সকল অবস্থান লক্ষ্য করে মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক কয়েকটা অবস্থান রাশিয়া সুনির্দিষ্ট কয়েকটি সমরাস্ত্রের মাধ্যমে ডিস্ট্রয় করে দিয়েছে। বন্ধুরা সেই সুনির্দিষ্ট সমরাস্ত্রগুলো আসলে কোনগুলো এবং কী কী একটু বলি আপনাদের। রাশিয়া ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ইউটিলাইজ করেছে দুটি অস্ত্র। একটা হচ্ছে ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল এম, আর একটা হচ্ছে আপনার দুর্ধর্ষ তাদের হাইপারসনিক কিঞ্জাল। এই ব্যালিস্টিক মিসাইল এম, বিশেষ করে ইস্কান্দার এম দিয়ে মূলত তারা প্যাট্রিয়ট সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ডিস্ট্রয় করেছে। আর কিঞ্জালের মাধ্যমেও তারা প্যাট্রিয়ট সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ডিস্ট্রয় করেছে। কারণ প্যাট্রিয়ট হচ্ছে এমন ধরনের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যারা মূলত S-400 বা S-300 সমতুল্য। সুতরাং এটি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে ডিস্ট্রয় করা এক কথায় অসম্ভব। তাই এটিকে ধ্বংস করার জন্য ম্যানিউরেবল প্রকৃতির এবং অত্যাধুনিক প্রযুক্তির যারা মূলত যে সকল ক্ষেপণাস্ত্রগুলো মূলত এই প্যাট্রিয়ট PAC-3 সিস্টেমগুলোর রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে, এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিয়ে আঘাত আনতে পারে এমন ধরনের মিসাইল ব্যবহার করা হয়েছে। আর তার জন্য সবচেয়ে আদর্শ মিসাইল হচ্ছে আপনার ব্যালিস্টিক মিসাইল ইস্কান্দার এবং হাইপারসনিক মিসাইল কিঞ্জাল। আর অন্য ইরিস্টি সিস্টেম এবং বাক সিরিজের মিসাইল ব্যবস্থাগুলোকে ধ্বংস করার জন্য বা নাসাম সিস্টেম যেটি নরওয়ে থেকে দেওয়া হয়েছে এটিকে ধ্বংস করার জন্য রাশিয়া ব্যবহার করেছে তাদের ল্যান্ডসেট আত্মঘাতী ড্রোন। এটি অত্যন্ত কার্যকরী ছিল এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। বন্ধুরা রাশিয়া বর্তমানে তার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাল্টা আক্রমণের মাধ্যমে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমে একটি অসম প্রতিযোগিতা তৈরি করেছে আকাশপথে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সিস্টেমের ভিত্তিক অবস্থানে। সুতরাং এই অবস্থা থেকে যদি ইউক্রেন উত্তরিত না হয় এবং তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি আরও ভালোভাবে শক্তিশালী না হয়, তাহলে রাশিয়ার সামনে এই মুহূর্তে টিকে থাকা এক কথায় অসম্ভবই বটে। আর তারই ফলাফল আপনারা বিভিন্ন ফ্রন্ট লাইনে দেখতে পাচ্ছেন। আকাশ দিয়ে রাশিয়ান বাহিনী তাদের বোমবারগুলো দিয়ে তাদের বিভিন্ন সামরিক অবস্থান বা বাংকার বিধ্বংসী বোমা অথবা ভ্যাপ সিরিজের বোমা দিয়ে বোমবার দিয়ে তাদের অবস্থানগুলোতে হামলা চালিয়ে পরবর্তীতে পদাতিক বাহিনী এবং আর্টিলারি বাহিনী অগ্রসর হচ্ছে। অর্থাৎ আগে এরিয়াল টার্গেটের মাধ্যমে ইউক্রেনের ভূমিতে থাকা থ্রেটগুলোকে সম্পূর্ণরূপে নিউট্রালাইজ করে পরবর্তীতে তারা পদাতিক বাহিনী প্রেরণ করে এবং ভূমিতে থাকা যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্য ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো ধ্বংস করার পর তারপরেই অন্য যুদ্ধ বিমানগুলো খুব ফ্রিলি ইউক্রেনের আকাশে প্রবেশ করে এমনভাবে তাদের হুমকিগুলোকে নিউট্রালাইজ করে পরবর্তীতে আর তারা কোনো বাধাই প্রদান করতে পারে না পদাতিক বাহিনীর আক্রমণের পূর্ব অবস্থায়। আশা করি বুঝতে পেরেছেন কি কারণে বর্তমান এই ফ্রন্ট লাইন থেকে শুরু করে প্রতিটা ফ্রন্টে ইউক্রেন মার খাচ্ছে। আশা করি ভালো